মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। সব পক্ষই জামায়াত, এনসিপি এবং বিএনপির মহাসচিবও বলেছেন যে গণভোটে না দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বা তারা হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। সরকারও বলছে তাদের আইনি যেহেতু সীমাবদ্ধতা নেই, তারাও জোরে সোরে এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা তারা শুরু করেছেন। তারপরেও রাজনীতির মাঠে কথা উঠছে যে হ্যাঁ ভোট দিলে আজাদি, না ভোট দিলে গোলামি। এই প্রশ্নগুলো তাহলে কেন উঠছে? সবাই তো গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেই। দেখেন, আসলে গণভোটে হ্যাঁ ভোট যদি সবাই দেয় তাহলে তো ভালো। কোনো তর্কহীন ভাবেই তো এটা গণভোট, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, আর একবার বলবেন হয়ে যাবে, সমস্যা নাই। তারপরে তো সবাই মিলে, তারপরে তো জনগণের কাছে আপনারা পাঠাচ্ছেন। এখন সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররা চাইলেই জনগণও তাই চাইবে, এটা তো আমি এটা এই মনে করি সমর্থক নয়। জনগণ কি চায় না চায় আমরা দেখি, একটা ভোট যেহেতু হচ্ছে হবে, অসুবিধাটা কি? এবং পলিটিক্যাল পার্টিগুলি যখন চায়, তাদের চাওয়ার, তাদের যে নিয়ত, এই নিয়তেও আমার ঘাপড়া আছে মনে হয়। আচ্ছা, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। এটা কি হবে? জুলাই সনদ সবগুলি পার্টি মিলে ঠিকঠাক করে আসছে না? আসছে তো। ওইখানে সব পার্টি কত পার্সেন্ট মহিলাকে নমিনেশন দেওয়ার অঙ্গীকার করছে? 5%। কেউ দিছে না, কেউ দিছে? যে অঙ্গীকার করে আসছে তার টাটকা টাটকা অঙ্গীকার, মানে অঙ্গীকার এখনো শুকায় নাই, এখনই তো কেউ মানে না। জামাত দিছে 0%, বিএনপি দিছে 3%, 3.4 সম্ভবত। 3.4 মানে 3, আমি তো এটাকে মানে 4 পয়েন্ট বলতে পারবো না, 4% বলতে পারবো না। টাটকা টাটকা অঙ্গীকার করে আসছে। এখন জনগণ কইলো যে তুমি যে আমাকে হা দিতে বলো, তো তুমি তো হা কও না, তুমি তো না কইতেছো রে ভাই, আমি কিসের হা দেবো? বুঝছেন ভাই? এখন আপনি জনগণকে একটা চেঙ্গির মধ্যে ফেলাই দিচ্ছেন। চেঙ্গির মধ্যে মানে কি? আপনি একসঙ্গে একটা প্যাকেজ দিচ্ছেন, প্যাকেজ। এখানে সরকারের একটা বিজ্ঞাপন দেখলাম যে এই হবে, এই হবে। যদি আপনি হা দেন তাহলে সবগুলি পাবেন, আর যদি না দেন তাহলে সবগুলি পাবেন, একটাও পাবেন না। এই সবগুলির মধ্যে কি কি আছে বলেন? ধরেন আপনি একটা টেবিলের মধ্যে আমার জন্য একটা খাবারের একটা প্যাকেজ দিচ্ছেন, সেখানে মনে করেন আপেল আছে, কলা আছে, তারপরে আপনার পনির আছে, খুব স্বাস্থ্যবান দুধ আছে, আবার একটা ছোট বোতলের মধ্যে মদও আছে। বলেন যে আপনি সবগুলি প্যাকেজ আপনার, হ্যাঁ বললে সবগুলি খাইতে হবে, না বললে আপনি একটাও খাইতে পারবেন না। এখন আমার জন্য অপশন কি? হয় না খেয়ে থাকবো, আর তাহলে মদ সহ খামো। আমি কোনটা করুন ভাই? বুঝলেন আপনি আমারে? এই প্যাকেজ তো ওই ধরনের প্যাকেজ। পৃথিবীতে কোনো প্যাকেজ আছে দুইটা জিনিস হয় একসঙ্গে? আপনি দুইটাই তো বলতে পারবেন না। দুইটা আপনাকে অপশন দিলাম, আপনাকে আমি দুইটা অপশন দিই। আপনাকে আমি বললাম, আপনি যে আগে ভাই পাগলামি করতেন নিয়মিত, প্রতি বছরের শীতকালে পাগল হইতেন, এখন কি হন? আপনি কি করবেন বলেন? হ্যাঁ না তো জবাব দেন। সম্ভব না। পারবেন? তাহলে ভাই এটা কি? এটা তো একটা পাগলের, মানে কি বলবো আমি এটা ভাই? তো এটা আমার জনগণের সামনে একটা ঝুলাই দিচ্ছেন। এখন সব পলিটিক্যাল পার্টি বলতেছে হ্যাঁ আমরা হাত দিতে চাই। আমি যদি সব পার্টিকে জিজ্ঞাসা করি, ভাই আমার এই প্রশ্নের জবাবটা আপনাকে দেন, আমি হাত দিলে আমি কি পাবো, না দিলে আমি কি পাবো বলেন আপনি আমাকে? আপনি তো আমাকে প্যাকেজ ধরে দিচ্ছেন রে ভাই। এখন আপনি বলবেন তাহলে ওনারা, আপনি বুঝেন, আপনি মহাজ্ঞানী, ওনারা বুঝে না? ওনারা আবার বেশি বুঝে। ওনাদের বোঝার কি? বিএনপির সমস্যাটা কোথায় আমি বলি। বিএনপির এখন, মানে বিএনপির সমস্যা না, বিএনপি এখন পলিটিক্সটা কি? বিএনপি পলিটিক্স হলো ভাই তুই যা ক সব রাজি, খালি 12 তারিখ পর্যন্ত ইলেকশনটা করতে দে, তারপরে দেখবি কি হয়। এটা হলো বিএনপি পলিটিক্স। সিম্পল, একদম ক্লিয়ার এন্ড সিম্পল। বিএনপি একজন নেতা বসে আছেন, কিন্তু আমি বিএনপি পলিটিক্সটাকে এইভাবে বুঝি যে বাবা তোমার যা ইচ্ছা তাই করো, তুমি করো, খালি ইলেকশনটা করো, যা করবো সব আমি রাজি আছি, ইলেকশনটা করো, তারপরে দেখবো কি হয়। জি, ওই ফর্মুলায় আছে পাবেল ভাই। যেটা হচ্ছে বিএনপির মহাসচিব বলছেন যে গণভোটে না দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তৃণমূল পর্যায়ে দেখছি যে বিএনপির নেতা কর্মী যারা আছেন তারা নায়ের পক্ষেই একটা জনমত জরিপ করছেন। আপনাদের মিডিয়া সেল থেকে এখনো পর্যন্ত আমরা দেখি নাই যে গণভোটের পক্ষে, মানে হ্যার পক্ষে ক্যাম্পেইন করতে। এটি একটি দিক। আর আরেকটা দিক হচ্ছে যেটি মাসুদ কামাল ভাই বললেন, যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করে আসলেন 5% নারী মনোনয়ন দেবেন, কিন্তু সেখানে আপনারা ভঙ্গ করেছেন শুরুতেই। আবার জনগণের কাছে কিভাবে গিয়ে এই কথাগুলো বলছেন? আর বিএনপির
পলিটিক্সটা কি যেটি বললো শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলোকে মানে মাথায় নিয়ে আমি একটু আমার অবস্থানটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু 300 সিটের মনোনয়ন কিন্তু বিএনপি নিজের না, তাদের জোটদের জন্য কিছু আসন ছেড়ে দিতে হয়েছে, সুতরাং সেই পরিসংখ্যানটা কিন্তু বিএনপির জন্য আনা যাবে না। এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন। তার বিপরীতে 3টি আসন কিন্তু বিএনপির পক্ষ থেকে দেয়া ছিল। তো সেই হিসেবটাকে যদি আপনি নেন তাহলে কিন্তু বিএনপি 5%-এর কাছাকাছি কিন্তু সত্যিকার অর্থে তারা অঙ্গীকারটা রেখেছে। এটুকু হচ্ছে আমার প্রথম ব্যাখ্যা এটার। আর বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে ছিল না এরকম কোনো অবস্থান তো বিএনপি কখনো ছিল না। তাহলে এত ঐকমত্য কমিশনে এত আলোচনা, এত কথাবার্তা, এতগুলো ব্যাখ্যা দেওয়া, এত উপস্থিতি, এগুলো তো প্রয়োজন ছিল না। তবে যেহেতু নির্বাচনী প্রচারণা সম্পর্কে সরকারেরই কোনো অবস্থানে সুস্পষ্টতা ছিল না। এক নম্বর কথা হলো যে আপনি ব্যালটটা তো বলবেন হ্যাঁ বা না কিসের পক্ষে বলবো, আমি তো বাতাসের মধ্যে হ্যাঁ না বলতে পারি না। আপনি যে বলছেন যে আমরা মিডিয়া সেলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে হ্যাঁ বা না বলেছি, আপনি কবে জেনেছেন যে সরকার প্রচারে নেমেছে? কবে জেনেছেন যে সরকার হ্যাঁ পক্ষে প্রচার চালিয়েছে? কবে থেকে? তো সরকার প্রচার চালাবার সময় তো একটা কাঠামো বলবে, তাই না, যে আমার ব্যালটটা দেখতে এরকম হবে, এই ব্যালটে এই কয়টা ইস্যু আছে, এরপরে তুমি হ্যাঁ বা না বলবে। আমি মাসুদ ভাইয়ের সাথে এই জায়গাতে অন্তত একমত না হওয়ার কোনো উপায় আমারও নেই, যে একটা প্যাকেজ তো, তাই না? আপনি 4-5টা কথা লিখবেন, এই 4-5টা কথা সবগুলোর সাথে যে আমি ঐকমত্য দিতে পারবো এরকম না। এর আগের গণভোটগুলোতে এই জটিলতাটা ছিল না। এক জায়গায় ছিল যে সংসদীয় বা রাষ্ট্রপতি শাসন কোনটা চান আপনি, কিন্তু হ্যাঁ না বলাটা খুব সোজা ওখানে, কারণ কোয়েশ্চেনটা একটা। ওখানে ওনার ওই যে মদ খাওয়া ছেড়েছেন কিনা এই জাতীয় জটিল প্রশ্ন তো ওখানে ছিল না। তো সেটা একটু বোধহয় স্বচ্ছ করা যেতে পারতো। এক কথায় লিখতে পারলে ভালো হতো যে ঐকমত্য কমিশনে প্রত্যেকটি দল তার নিজ নিজ অবস্থান থেকে যেভাবে সেটিকে গ্রহণ করেছেন সেই বিষয়ে আপনি একমত কিনা, হ্যাঁ বা না বলুন। তাহলে যেটা হচ্ছে কি, একটা দলের তো একটা অবস্থানও তো রয়েছে, তাই না? আমরা তো অনেকগুলো কথা বলেছি, কিছু পরিবর্তনের কথা বলেছি, পরামর্শ দিয়েছি, কোনো কোনো জায়গাতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু হয় কি যে যখন কোনো আপনি একটা পর্যায়ে গিয়ে রাজি করে ফেলেন যে এটা বা হ্যাঁ বা নার জায়গা যখন যান, তখন তো আপনাকে তো একটা পক্ষ নিতে হবে, তাই না? তো দল হিসেবে আমরা মনে করি যে সব কিছুর ক্ষেত্রে যদিও আমাদের কোনো কোনো জায়গাতে একটু অবজারভেশন ছিল যে এই কথাগুলোকে যদি পরিপূর্ণভাবে যদি নেওয়া যেত কোনোভাবে, যে বলতো যে প্রত্যেকটা দল তার অবস্থান থেকে তাদের যে দলের পক্ষ থেকে যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, এই নোট অফ ডিসেন্ট সহ যে ঐকমত্য হয়েছে সেটির পক্ষে আপনি হ্যাঁ বা না বলুন। তাহলে আমি তো অন্তত আমার পজিশনটা ডিফেন্ড করতে পারতাম। এখন যদি আমি হ্যাঁ বলি তাহলে সেই হ্যাঁর মধ্যে থেকে ওই হ্যাঁটাও মেনে নিতে হবে যে হ্যাঁর সাথে আমি পুরোপুরি হ্যাঁ ছিলাম না, আংশিক হ্যাঁ ছিলাম, আমার কিছু অবজারভেশন ছিল। তো যাই হোক, সেটা একটা অন্য বিষয়। তবে একই সাথে বিএনপি বোধহয় এই নির্বাচন তো অবশ্যই বিএনপি চায়। বিএনপি মনে করে যে গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। 3টা নির্বাচন আমরা মিস করেছি। 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হচ্ছে, এই নিয়েও তো অনেকে অনেক রকম সংখ্যার কথা বলেন, কেউ কেউ বলতে চান ওটা হবে কি হবে না, এরকম দোলাচল আছে। সব কিছু কাটিয়ে নির্বাচনকে আপনি যদি অনুষ্ঠান করতে চান, যেহেতু নির্বাচনের দিনে গণভোটটা হবে, এই গণভোটে তো আমাদের পক্ষ থেকে তো কোনো একটা মেসেজ জনগণের কাছে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের কাছে দুটিই গুরুত্বপূর্ণ। জুলাই সনদ হ্যাঁ ভোটে জয়যুক্ত হোক, সেটা যেমন আমরা চাই, একই সাথে রাজনৈতিক দল হিসেবে আমাদের দল এবং আমাদের জোটের যে সঙ্গীগুলো আছেন তারা তাদের নিজ নিজ আসনে জয়ী হবেন, সে প্রচারণা তো আমাদের চালাতেই হবে। এটাই আমাদের অবস্থান। জি, মাসুদ কামাল ভাই, আপনার প্রিয় স্যার আলী রিয়াজ, আপনি প্রিয় স্যারই বলেন, মনে আছে আমার, তিনি বলেছেন যে গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। আপনার কাছে কি মনে হয় বা আপনার মতামতটা কি? দেখেন, অবশ্যই গণভোট, এই কথাটা আপনি ঠিকই বলেছেন, গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে, এ কথাটা সত্য। মানে বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশ কি সাফল্যের পথে যাবে, বাংলাদেশ কি বিভ্রান্তির পথে যাবে, বাংলাদেশ কি ব্যর্থতার পথে যাবে, এই পথটা গণভোটের উপর নির্ভর করবে, এটা সত্য। এখন হা দিলে কি ভালো হবে, না দিলে কি মন্দ হবে, এটা কিন্তু আমি বলতে পারবো না। হয়তো নাটাই ভালো হবে, হয়তো হাটা খারাপ হবে, কোনটা হবে তা তো উনি বলেন নাই, ওরকম আমিও বলতে পারবো না। তবে এটা ঠিক, এই গণভোট উপর অনেক, এই গণভোটের উপর অনেক কিছু নির্ভর করবে। দেখেন একটা জিনিস কি, এই গণভোটটা বেসিক্যালি কার বলেন তো? এই গণভোটের জুলাই সনদটা এটা কার বেসিক্যালি? জুলাই সনদ কথাটা প্রথম কবে আসলো বলেন? জুলাই সনদ কথাটা প্রথম কে উচ্চারণ করছে? এনসিপি উচ্চারণ করছে, করছে না? এনসিপি সাইন করছে এটার মধ্যে? না, সাইন তো করে নাই। এনসিপি যেটা মানে কিনা সন্দেহ, যারা এটা তুলছে এখন বলেন যে এনসিপি সাইন করলো না, এটা নিয়ে এতদিন মাতামাতি হলো, এগুলো সময় ক্ষেপণের জন্য হয়েছে, জাস্ট সময় ক্ষেপণের জন্য।
1.5 বছর কি করুম বলছে না, আগে সংস্কার, তারপরে বিচার সংস্কার এবং নির্বাচন ফর্মুলা একটা নিয়ে আসছে জাস্ট টাইম কিল করার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য। এই নির্বাচন করতে 1.5 বছর লাগে। এই একই প্রস্তাব কিন্তু নেপালে উঠছিল। সুশীল কার কিন্তু বলছে যে আমরা বাংলাদেশ হতে চাই না, স্পষ্ট বলে দিছে আমরা বাংলাদেশ হতে চাই না। মানে বাংলাদেশ এখন একটা এক্সাম্পল হয়ে গেছে যে মন্দ কাজের এক্সাম্পল। আমাদের মহান নোবেল বিজয়ী এটা বানাই দিছে অলরেডি আমাদেরকে। বাংলাদেশ অনিয়ম মন্দ কাজের এক্সাম্পল হয়ে গেছে এখন, এমনকি নেপালও উদাহরণ দেয় আমরা বাংলাদেশের মতো হইতে চাই না। ভাল লাগে এখন এরা এগুলো করতেছে। কাজে এইটা লোকের টাইম কিল করার জন্য জাস্ট। আলী রিয়াজ সাহেব একটা ফর্ম বলে নিয়েছে। আলী রিয়াজ সাহেব কে ভাই? আমার স্যার ছিল, এইটুকু তার যোগ্যতা, আমি আর তার কোনো যোগ্যতা দেখি না। কি কাজ সে কি এই আপনার সংবিধান বিশেষজ্ঞ? আলী রিয়াজ স্যারের লেখা বাংলাদেশে আপনার প্রথম আলোতে কমপক্ষে 100-200 ছাপা হয়েছে, অনেক দিন ধরে ছাপা হয়। দেখুন তো প্রথম আলোতে প্রত্যেকের লেখার নিচে লেখকের একটা পরিচয় থাকে। দেখুন তো কোথাও একটা পান কিনা লেখা যে উনি সংবিধান বিশেষজ্ঞ লেখা ছিল। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? একটা আমেরিকান নাগরিক যে নাকি ওত দিছে আমেরিকায় বসে, সে আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষা করবে, সেই ব্যক্তিকে আমি দিচ্ছি আমার দেশের সংবিধান রচনা করার জন্য। ভাই একজন নাগরিক হিসেবে এর চেয়ে বড় অপমান আমার কিছু হইতে পারে না। ডক্টর ইউনূস আমাদের সবাইকে এই অপমানটা করতে ইচ্ছা করে, কারণ উনি এই দেশের মানুষকে আসলে মানুষই মনে করে না। উনি ওনার মতো কাজ করে গেছে এটা। জি পাবেল ভাই, একটু ওই যে ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে তো আমরা শুরু থেকেই প্রশ্ন দেখছিলাম যে তাহলে কি মানে ভোটের উৎসবে নিরাপত্তাটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কিনা? বড় একদম একবারে প্রথম প্রশ্ন কিনা সেটি হয়তো একটা বিষয় রয়েছে, সেটা নিয়ে হয়তো অনেকে বিতর্ক করবেন, কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিরাপত্তা অবশ্যই। কারণ আমরা সাম্প্রতিককালে প্রার্থীকে হত্যা শিকার হতে দেখেছি, প্রার্থীদেরকে গুলিবিদ্ধ হতে দেখেছি, রাজনৈতিক কর্মীরাও নিহত হয়েছেন। এই ধারাবাহিকতাটা নিশ্চয়ই খুব কাম্য নয়, এবং নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে যদি এইটা সংঘাতের রূপ নেয় এবং সেটা আরও বেশি ব্যাপক হারে যদি বাড়ে, তাহলে এটা জনমনে কিন্তু আবার সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে যে আমরা সত্যিকার অর্থে সংঘাতের বাংলাদেশের দিকে আবার যাচ্ছি কিনা। সরকারের এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, এবং যেহেতু এই নির্বাচনের সাথে সেনাবাহিনীরও একটা সংশ্লিষ্টতা আছে, আপনারা সবাই জানেন। সেনাবাহিনী, বিজিবি, তার সাথে র্যাব, পুলিশ, আনসার, এই সমস্ত শক্তিগুলোকে একখানে করে, তারপরেও সরকারের তো একটা পেছনের চোখ থাকে, যেটাকে বলি গোয়েন্দা একটা সংস্থা। তাদের উচিত হবে এই ধরনের গোয়েন্দা তথ্য যতটা পারা যায় সংগ্রহ করা। সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা জানি। তারা প্রায় নিজেদের দুর্বলতা প্রায় প্রকাশ করে ফেলেন অনেক সময়। ইলেকশন কমিশন যদি বলে যে লাইনচ্যুত ট্রেনকে কোনো রকমভাবে মেরামত করে তারা লাইনে তুলেছেন, আমার কথা হলো কি যে 1.5 বছর কি একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য খুব কম সময় মনে করি আমরা? একটা তত্ত্বাবধায়ক সরকার তো 3 মাসে আমাদেরকে এর আগে সুষ্ঠু নির্বাচন দিয়েছেন, আমরা তো সেগুলোতে প্রশ্নবিদ্ধ হতে দেখিনি। যত সময় গড়ায় তখন একটা অনির্বাচিত সরকার কিন্তু তখন তার যত রকম দুর্বলতা তখন একে একে তখন প্রকট হয়ে ওঠে। উচিত ছিল এই নির্বাচনটা অনেক আগে করে ফেলা, সেটা করলে অন্তত আজকে আমাদের এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হতো না। তবে যাই হোক, যেটা যখন হয়েছে, সব কিছুর পরেও এখন মনে হয় কি যে ওই বাড়ির বড় গেরস্তের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি তাকে বলতে হয় যে মন্দের ভালো। তো দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো পুরো দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। তো আমরা অনেক সময় অনেক কিছু আমাদেরকে সইতে হয়, বলতে পারি না, কারণ বৃহত্তর স্বার্থে আমাদের মনে হয়েছে যে একটা নির্বাচন হওয়া দরকার, এবং সেই নির্বাচনকে নষ্ট করবার জন্য শক্তির অভাব তো নেই, তাই না? তারা তো চায় যে নির্বাচন অনিশ্চিত হোক, একদমই না হোক, তারাও চায়। তাদের অনেকেই পুনর্বাসন চান সেই ফ্যাসিবাদের, অনেকেই পুনর্বাসন চান সেই প্রতিভূত স্বৈরাচারের, এবং তাদের অনেক যারা কর্মকাণ্ড যারা করেছেন, তাদের যারা এই জায়গাতে তাদেরকে টিকিয়ে রেখেছেন, যারা সমাজের প্রতিটি স্তরে তো তাদের অবস্থান রয়েছে, তাই না? প্রশাসনে রয়েছেন, পুলিশ বাহিনীতে রয়েছেন, সাংবাদিকদের মধ্যে রয়েছেন, সুশীল সমাজে রয়েছেন, সব জায়গাতে তারা বিদ্যমান, তাই না? তো তারা কি মনে প্রাণে চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং একটা দেশ গণতান্ত্রিক ধারায় চলে যাক? তাদের মনের প্রাণে তো তাদের আকাঙ্ক্ষা একটা আছে যে যদি কখনো ফিরে আসে সেই পুরনো দিন, সেই পুরনো দিনের ভালো লাগার পেছনে তাদের সেই আকর্ষণ থাকতেই পারে। তো তারা সব মিলে তো চাইবেন যে এটা একটা বিতর্কিত হোক বা নির্বাচনটা না হোক। তো সেই জন্য আবারও বলি যে বাড়ির বড় ছেলে বা বড় গেরস্ত হিসেবে আমরা চাই যে
আমাদের উচিত হবে যে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেজন্য আমাদের সব কিছু কষ্ট সহ্য করা, যত রকম ত্যাগ সহ্য করতে হয়, যত রকম অপ্রাপ্তি থাকুক, তারপরেও আমরা চাই যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হোক। জি, মাসুদ কামাল ভাই, এই যে নির্বাচন আসলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে অভিযোগ, এটা আমরা বরাবরই শুনে আসছি, এবারও সেটিই হচ্ছে। এবং এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে জামাত, এনসিপি তারা যেটি বলছেন যে একটি বিশেষ দল, বড় দল বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে তাদেরকে সরকার বাড়তি সুযোগ সুবিধা দিচ্ছে। মানে এরকম বাস্তবতা কি দেখছেন কিনা? দেখেন, বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি বলবে উল্টা কথা। বিএনপি বলবে যে বিভিন্ন জায়গায় জামাত তাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাত তাদের লোক বসায় রাখছে। বলবে, জিজ্ঞেস করেন বিএনপিকে, তারা এটি বলবে। জামাত এটা বলতেছে। এটা কি জানেন, আসলে দুই দলেরই লোক আছে প্রশাসনে। আর আপনি বলবেন কেন আছে? আচ্ছা, বাদ দিলে এই দুই দল বাদ দিলে থাকে কি? যদি কেউ বলে যে আমি জামাতে করি না, আমি বিএনপির করি না, ওরা চাকরি থাকবে, কবি তাহলে তুমি আওয়ামী লীগ করো। ঠিক কিনা? আপনি বোঝার চেষ্টা করেন। একটা লোক জয়েন্ট সেক্রেটারি বলেন, তার চাকরি হয়েছে কবে, তার প্রমোশন হয়েছে কবে? সব তো গত 17 বছর হয়েছে রে ভাই। এর মধ্যে বিএনপি পাইলেন কই? হ্যাঁ, এর মধ্যে বিএনপি কই পাইলেন? বিএনপি কই, জামাত কই? গত 17 বছরে ওনার প্রমোশন হয়েছে, না নিয়োগ হয়েছে। তো এটাকে আওয়ামী লীগ কেউ বুঝে বলে আমি বিএনপি করি, তার প্রমোশন হবে? হয়েছে প্রমোশন? সে এশিয়ান সেক্রেটারি হইতে পারবে? সে ঘোষণা দেয় আমি বিএনপি, আবার যদি ঘোষণা দেয় আমি জামাত, হবে? তাহলে ওই সময় তারা কি ছিল? সবাই গুপ্ত। এটা কিন্তু চমৎকার একটা শব্দ আসছে আমাদের রাজনীতিতে, গুপ্ত। সবাই গুপ্ত জামাত, গুপ্ত বিএনপি। গুপ্ত বিএনপি নাই, গুপ্ত বিএনপি নাই, সব গুপ্ত জামাত। আচ্ছা, এই যে গুপ্ত থাকাটা, মানে কারণ আমি একজন জামাত, কিন্তু সবাই জানে আমি বিএনপি, আমি বিএনপি করি অথবা আওয়ামী লীগ করি। এই যে গুপ্ত থাকাটা, জিজ্ঞাসা করলে বলে আমি আওয়ামী লীগ করি, জিজ্ঞাসা করলে বলে আমি জামাত করি। এই গুপ্তটা কিন্তু নতুন আবিষ্কার হয় না, এটা ইসলামের শুরুতেও ছিল। এদেরকে ইসলামিক ভাষায় বলা হয় মুনাফিক, জাস্ট মুনাফিক। এবং মুনাফিককে ইসলামে কোরআনে বলা হয়েছে মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। তাহলে যে লোকটা আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল, সেটা আওয়ামী লীগের চেয়েও খারাপ। আপনার ব্যাপারটা হিসেব বুঝান ভাই আপনি আমাকে। সেটা আওয়ামী লীগের, এখন সে আজকা বিপ্লবী, সে বিপ্লবী আমি জামাত করছি শুরু থেকেই। তাহলে গুপ্ত মানে কি জিনিসটা? আপনি আপনার অস্তিত্ব রক্ষার জন্য যদি করে থাকেন, অস্তিত্ব রক্ষা করেন। আপনি অস্তিত্ব রক্ষা করেন না, আপনি অনেকে ষড়যন্ত্র করার জন্য। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি যে বিএনপির মধ্যে মিনিমাম 30 to 40% আছে গুপ্ত। বিএনপির একদম মানে বড় বড় জায়গায় আছে গুপ্ত আছে, বললাম তো। নিজে দিয়ে তাকে আমিও কি গুপ্ত ভাবতে পারেন, কোনো সমস্যা নাই। আমি বলতেছি বিএনপি একসময় বিএনপি বলবে আরে এই লোক জামাত ছিল, বলবে এক সময়। সেই দিন ঘনে আসছে যেটা নাকি আওয়ামী লীগ এখন সকালে বিকালে বলে, আরে এই লোক তো আমার সবচেয়ে জোরে জিন্দাবাদ করেছে, সে জামাত ছিল। এই গুপ্তটা এখন গুপ্তের মানে ছায়া গেছে। এখন এই জন্যই কিন্তু ওই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে। আমি মনে করি এই নির্বাচনে যদি মনে করেন যেই হারবে সেই বলবে ওই যে অপর পক্ষ প্রশাসনকে নিজের মতো করে করায়ত্ত করে নিয়েছিল, এই জন্য আমরা হারছি। আর যদি জিতে তাহলে বলবে যে এত কিছু করায়ত্ত করে নিয়েছে, কিন্তু জনগণের যে ভোটের জোয়ার, সেই জোয়ারে আমরা জিতে গেছি। আমি এই জন্যই মনে করি নির্বাচন কমিশনের উচিত হবে সমস্ত জেলা ডিসিকে আবার বদলি করা। এটা একদম ফরজ হয়ে গেছে, তা নাহলে কিন্তু এই নির্বাচন কমিশন বিরাট ঝামেলায় পড়ে যাবে। জি, পাবেল ভাই, তারা এনসিপি বা জামাত আরেকটি অভিযোগ করে যে প্রশাসন এবং আমলাতন্ত্র এখন অনেকটা তারেক রহমান দেশে ফেরার পরে গুলশান কেন্দ্রিক হয়ে গেছে, এটি একটি দিক। আর যেটি মাসুদ কামাল ভাই বললেন যে গুপ্তদের অবস্থান আপনাদের দলেও 30 থেকে 40% হতে পারে। আচ্ছা, আমার মনে হয় এই জায়গায় একটু পরিষ্কার করা দরকার। দেখুন, জনাব তারেক রহমান 17 বছর পর দেশে যখন এসেছেন, তখন তাকে দেখবার জন্য, তাকে এক নজর দেখা বা তাকে কথা শোনার জন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমাগম 300 ফুটের সেই 36 গণ অভ্যুত্থান সরণিতে সেটা হয়েছিল। প্রশ্নটি হচ্ছে যে সেই সময় যখন লোকজন রাস্তায় ছিল, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে শৃঙ্খলা রাখার জন্য পুলিশ প্রশাসনকে থাকবে না? এটা কি দেশের রাষ্ট্রের দায়িত্ব না? এটা এখন আমার দলের লোকজন যদি জনসমাগমে বেশি সংখ্যায় আসে, তার জন্য যদি রাষ্ট্র যদি সেই নিরাপত্তার ব্যবস্থা করে, তাহলে আপনি বলবেন যে এটা বাড়তি পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে, বিএনপিকে ফেভার করা হচ্ছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ভিভিআইপি মর্যাদা দিয়েছে, সেটা ঠিক। এবং সেটা তেমন জীবদ্দশায় যেমন ছিল, তেমনি উনি মৃত্যুর পরেও কিন্তু সেটি অব্যাহত ছিল। ফলে তার সমস্ত কার্যক্রমটা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এখন দৃশ্যমানভাবে তখন আপনি দেখেছেন যে 3 বাহিনীর প্রধান তার কবরে পুষ্পস্তবক দিয়েছে, তার জানাজায় অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সর্বোচ্চ রকম যে অংশগ্রহণ ছিল, রাষ্ট্রের পক্ষ থেকে সর্বত্র সহযোগিতা ছিল, সকলে সহযোগিতা করেছে। এখন ভিভিআইপির জন্য রাষ্ট্র যে সহযোগিতা করেছে, এর সাথে তো দলের কোনো সম্পর্ক নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আয়োজনটা, সেই আয়োজন তো দলের পক্ষ থেকে কিছুই করা হয়নি। বলতে গেলে দল তাদেরকে সহযোগিতা করেছে মাত্র। সরকার সেটি আয়োজন করেছে একজন ভিভিআইপির সেই মহাপ্রয়াণকে স্মরণীয় করে রাখার জন্য। এটাকে আপনি পক্ষপাতিত্ব বলবেন কেন? আমরা আমাদের দলে একটা শোক বই খুলেছি, আমাদের গুলশান কার্যালয় এবং আমাদের পুরানা পল্টন কার্যালয়। সেখানে বাংলাদেশে যারা বিদেশি কূটনৈতিক মিশনে যারা মিশন প্রধান আছেন, যারা অন্যান্য যে সমস্ত সংগঠন যারা আছেন, তাদের পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষর করতে যাবে, এটা তো স্বাভাবিক। তারা যদি এখন সেই জায়গায় যায়, তা আমার শোক বইটা তো অন্য কোথায় রাখবো আমি, বলেন আপনি? আমার দলীয় কার্যালয় তো সেটা থাকবে, যে কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের সর্বোচ্চ সময় কাটিয়েছেন, যে জায়গাতে উনি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেটাকেই রাখা হয়েছে তার সেই শোক বই লিখবার জন্য। তো সেই জায়গায় যদি তারা যায়, তাহলে এটাকে আমি পক্ষপাতিত্ব বলবেন? একজন মানুষ যিনি চলে গেছেন পৃথিবী থেকে, তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাবার জন্য যদি মানুষ যদি এখানে যায়, কূটনৈতিক মিশনের লোক যদি যায়, সেখানে যারা তার সাথে প্রোটোকলে যারা ছিল তারা যদি যায়, এর সাথে দলকে আপনি সম্পর্কিত করছেন কারণ এর মধ্যে রাজনৈতিক বেনিফিটটা কি পেলাম আমরা? এটাকে যদি আমরা ওই অর্থে নিই, তাহলে তো এটা আমাদের প্রতি বরং বলবো যে ঠিক অবিচার করা হচ্ছে। এরপরেও ধরুন জনাব তারেক রহমান তো উত্তরাঞ্চলে তার গুরুত্ব একটা নির্দিষ্ট করে বলেছিলেন যে তিনি তার গ্রামের বাড়িতে যাবেন, শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে যাবেন, নানির কবর জিয়ারত করতে যাবেন, এই উদ্দেশ্যে যাবেন উনি। এটার ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ এসেছে যে এটা না করলেই ভালো, এটা যদি করেন তাহলে কি হবে আমাদের, উনি যদি যান তাহলে রাস্তার পাশে লোকজন হবে। এটা কি আমি 22 তারিখে যখন নির্বাচনী প্রচারে উনি যাবেন তখন কি আমি ঠেকাতে পারবো? তখন কি আমি বলবো যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বা প্রশাসন পক্ষপাতিত্ব করছে? জনগণ যদি রাস্তায় আসে, তাদেরকে রাস্তায় নিরাপদে চলাফেরা করার জন্য, যানবাহন যেন চলতে পারে, আইন শৃঙ্খলা যেন রক্ষা হয়, ডিসিপ্লিন যেন রক্ষা হয়, এর জন্য পুলিশ বাহিনী যদি থাকে, তাহলে আপনি বলবেন যেটা আমাদের পক্ষপাতিত্ব করছে। আচ্ছা, এটা একটা দিক। আরেকটা দিক যেটি গুপ্তদের কথা বললেন, গুপ্তদের ব্যাপার নিয়ে, গুপ্তদের করতে পাওয়া মুশকিল, গুপ্ত জিনিস তো গুপ্তই থাকবে। তবে গুপ্ত শব্দটির সাথে আমাদেরকে এই ছাত্র শিবির এবং জামায়াতে এটা পরিচিত করেছে। এটা আমরা এই পরিচিতি না পেলে ভালো হতো। আমরা তো তাদেরকে সবসময় দেখেছি স্বৈরাচার বিরুদ্ধে, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান তাদের একটা ছিল, কিন্তু তাদের ছেলেপেলেরা সেই ছাত্রলীগের সঙ্গে থেকে যে যার পক্ষে স্লোগান দিয়েছে বিগত দিনগুলোতে, এখানে একটা বিষয় কি থাকে যে আমরা রাজনীতি থেকে আদর্শ বিবর্জিত হব কিনা, আপনি অপকৌশল কূটকৌশলকে কৌশল বলবেন কিনা। আপনি যদি মনে করেন যে গুপ্ত থেকে আমি একটা বড় একটা সুবিধাজনক জায়গায় যখন প্রকাশিত হলাম, সুবিধাজনক সময় এলো, আর বিপদের সময় আমি তাদের ছত্রছায়ায় থেকে গেলাম, এটা কি সত্যিকার অর্থে কোনো নৈতিকতার কোনো বিষয় কিনা? তার বিপরীতে ছাত্রদলের ছেলেরা যারা ক্যাম্পাসে ঢুকতে পারেনি, ক্লাস করতে পারেনি, পড়াশোনা করতে পারেনি, সেশন নষ্ট হয়েছে, জীবন চলে গেছে, তাদেরকে যদি আপনি বলেন যে না তারা ক্যাম্পাসে তাদের ঢুকবার কোনো জায়গা নেই, ফলে তাদেরকে নির্বাচিত হয় না, এই দোষে যদি দোষারোপ করেন, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এখানে নষ্ট হয়েছে। জি, আমাদের হাতে 5 মিনিট সময় আছে, দুজনকে একটু 2.5 মিনিট করে দিতে চাই। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ শাহান, তার একটি পর্যবেক্ষণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আজকে। তিনি যেটি বলেছেন, জামায়াতের ভোট আগে যা ধারণা করা হয়েছিল 15%, বর্তমানে তার চেয়ে অনেক বেশি, প্রায় 30% বা তার বেশি হতে পারে বলে তিনি মনে করেন। জামাতের নানা কৌশলের কথা বলেছেন তিনি, তারা জামাতের নারী কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে তালিম গ্রুপ করেছেন, এগুলো বিষয়গুলো তুলে ধরেছেন। আপনার কাছে কি মনে হয়, জামাত তো স্বাধীনতার পরে 54 বছরের সবচেয়ে ভালো সময় পার করছে এবং এর আগের যে ভোটের রেকর্ড, এটা তো 30% হলে তো প্রায় কয়েক গুণ। মাঠের পরিস্থিতি কি বলে বেসিক্যালি? দেখেন, আসলে এবারের নির্বাচনটা না একটু কনফিউজিং। মানে আমরা আগে যেভাবে ভাবতাম যে প্রধান দুজন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টির অবস্থা হলো কে কার সঙ্গে যাবে, যে কতটুকু ক্ষমতার শেয়ার নেবে, এই যে ধারণাটা, এই ধারণাটার সঙ্গে এবারে নির্বাচনের বাস্তবতা মিলবে না। এবারে বাস্তবতা আসলে ডিফারেন্ট একটু। কিন্তু আসিফ শাহান সাহেব যে হিসাবটা দিয়েছেন, আমার কাছে এই হিসাবটা আমার নিজের যে অভিজ্ঞতা, আমার নিজের যে অবজারভেশন, তার সঙ্গে মেলে না। জামাতের ভোট বেড়েছে, কোনো সন্দেহ নাই। জামাতের ভোট অনেকটা জোয়ার ভাটার মতো আমি দেখতেছি, যে কখনো বাড়ে কখনো কমে, এরকম মনে হচ্ছে।
সবার মধ্যে এই ধারণাটা আসছে কেন? এই ধারণাটা বেসিক্যালি আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের যে অভূতপূর্ব সাফল্য, এটার কারণে। কিন্তু আমি এটাও মনে করি শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষিত ছেলে মেয়েরা, তাদেরকে আপনি যুক্তি দিয়া, লজিক দিয়া, প্রাপ্তি দিয়া, কিছু একটা দিয়া তাদেরকে আপনি প্রভাবিত করতে পারবেন। গ্রামের ভোট ভাই এখনো মার্কায় হয়, গ্রামের ভোট এখনো মার্কায় হয়। অনেককে আমি বলতে শুনছি যে বলে, একজন বৃদ্ধ লোক বলতেছে প্রার্থীকে, বাবা তুমি তো ভালো মানুষ, তোমার তো ভোট দিতে চাইছিলাম, কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয় নাই। এরকম কথা আমি অনেককে বলতে শুনছি। তো জামাতের এমন একটা মার্কা, যে মার্কাটা 2009-এর পরে বাংলাদেশের ভোটাররা দেখে নাই। দাঁড়িপাল্লা নামে যেটা মার্কা আছে, এটা 2009-এর পরে এদেশের মানুষ এই মার্কার সঙ্গে পরিচিত না। ধানের শীষে ইলেকশন যে খুব বেশি করছে তাও না, কিন্তু না হলেও ধানের শীষে কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান, যে আপনার মিটিং, সেখানে কিন্তু লোকে ধানের শীষ নিয়ে আসে হাজির হয়েছে। কাজে জামাতের মার্কাটা অপরিচিত, কাজে একটা অপরিচিত মার্কা নিয়ে তারা এত ভোট পেয়ে যাবে, যত তারা সাংগঠনিক দক্ষতা অর্জন করুক না কেন। এটা আমার কাছে এখন পর্যন্ত লজিক্যাল অথবা প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয় না। জি পাবেল ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আসিফ সাহানের পর্যবেক্ষণের শেষের প্যারা যিনি যে বলা হয়েছে যে তারেক রহমানের প্রভাবে গ্রামীণ কর্মীরা উজ্জীবিত হলেও তার পূর্ণ সুবিধা বিএনপি নিতে পারছে না। এছাড়া জুবাইদা ও জাইমা রহমানকে নারী ভোটারদের সামনে নিয়ে আসার ব্যাপারে তাদের কোনো কৌশল দেখা যাচ্ছে না। এইটা বোধহয় পুরোপুরিভাবে ঠিক না, কারণ যে উনি ঠিক শহরে একটা জায়গায় অবস্থান থেকে গ্রামের হিসাবটা এত সহজে কী করে করলেন, যদি করে থাকেন তাহলে তাকে তো স্যালুট করতে হবে। কিন্তু আমার যেটা মনে হয় কি, যে প্রকৃত গ্রামের চিত্রটি আলাদা। বাংলাদেশে এই মুহূর্তে যদি বলি যে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে যে উজ্জীবিত সময় যদি কোনো সময় অতিক্রম করে থাকে, তাহলে এখন সেটা তারা করছে। বিভেদ বলেন, সংঘাত বলেন, ব্যক্তি স্বার্থ বলেন, দলীয় কন্দল বলেন, সবগুলো এখন সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আর বাকি যে দুজনের কথা বললেন, এর মধ্যে একজন ধরেন ডক্টর জুবাইদা রহমান, উনি কিন্তু সমাজকর্মের সাথে জড়িত থাকেন। জিয়া রহমান ফাউন্ডেশন হচ্ছে ওনার তার মূল প্রতিষ্ঠান, তার মাধ্যমে কিন্তু উনি কাজ করছেন। আজকেও এবং গতকালকেও কিন্তু তার সেই প্রতিষ্ঠানে তিনি বসেছেন, এবং তার যে সামাজিক কর্মসূচি যেটা রয়েছে সেটা নিয়ে দেশের বিভিন্ন জায়গাতে তার কর্মীরা যেটা যাবেন বা করবেন সেটা দৃশ্যমান। উনি যদি না দেখে থাকেন তাহলে সেটা বলবার কিছু নেই। আর ডক্টর ব্যারিস্টার জাইমা রহমানের কথা যেটা বলছেন, তিনি বলতে পারেন যে অপেক্ষা করুন, আপনারা নিশ্চয়ই তার আবির্ভাবটাকে বা প্রকাশ্যে তার আশাটাকে এমনভাবে দেখবেন, তারুণ্যতাকে স্বাগত জানাতে নিশ্চয়ই সমর্থ হবে সেদিন। কিন্তু প্রতিপক্ষকে কে আপনারা এখনো হালকাভাবে নিচ্ছেন? কখনোই না, কখনোই না। প্রতিপক্ষকে হালকা করে নেওয়ার কোনো সুযোগই তো নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কি, ওনার তো প্রতিপক্ষ ছিলেন না কোনো দিন। ওনারা তো ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন আমাদের সাথে। আপনি যে দলের কথা বলছেন, তাদের আমির বা তাদের সাধারণ সম্পাদকরা, তারা কিন্তু গত 18 সালের নির্বাচনে ধানের শীষের মার্কাতেই ছিলেন। এবং আপনি যদি ইউটিউবে দেখেন, তারা বলবে যে ধানের শীষে ভোট দিন, সে কথা তো তারাই বলেছেন। সুতরাং প্রতিপক্ষকে দুর্বল মনে কেন করবেন? ভাই, দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের